কি গিন্নি, তোমার গুণধর কোথায়? তাকে ডেকে আনো তো দেখি। ওর সাথে আমার কিছু দরকারি কথা আছে। ও তো ঘুমাচ্ছে, একটু দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। কি রে, তুই কি শুনতে পাচ্ছিস না? ওঠ, তোর বাবা তো তোকে ডাকছে। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ শোন, তুই আমার সাথে কাল থেকে মাঠে গিয়ে চাষ করবি। আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে সংসার চালানো। সারাদিন কাজ করে তারপর আবার এত দূর থেকে বাজার করে আনতে হয়। বাজারটাও তো করে আনতে পারিস নাকি? না বাবা, আমি পারবো না, বাজার করতেও পারবো না, আর চাষবাস তো করার কোনো প্রশ্নই আসে না। আমি ব্যবসা করব, আমাকে কয়েক হাজার টাকা দাও। আমি এত টাকা কোথায় পাবো? ব্যবসা করা লাগবে না, কাল থেকে আমার সাথে খেতে চল। আমাদের মতো লোকের চাষবাস করা ছাড়া আর কিছুই করার আছে নাকি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। তোমাদের বাড়িতে তোমরাই থাকো। যে বাড়িতে আমার ইচ্ছের কোনো দাম নেই, সে বাড়িতে আমার থাকার ইচ্ছেটাও নেই। ওকে আটকাও, ও তো আমাদের একমাত্র ছেলে। ওকে ছাড়া আমি থাকবো কি করে? আরে গিন্নি, ওকে যেতে দাও। ঘরের বাইরে গিয়ে কাজ করে বুঝুক জীবন কত কষ্টের। কি বলছো এসব তুমি? ওর মতো ছেলেরা ঘর থেকে বের হয়ে যে কিছু করবে সেটাও তো পারবে না। যখন খিদে লাগবে তখন এমনি এমনি বাড়ি চলে আসবে। ওর দৌড় কত দূর আমার জানা আছে। অনেকক্ষণ ধরেই তো চুপ করে বসে আছো দাদা, তা ঘটনাটা কি হয়েছে সেটা তো বলবে নাকি? কি আর বলবো রে, ছেলেটার এতটা বয়স হয়ে গেল, বিয়ে করার সময় হয়ে গেল, কিন্তু তার আচার আচরণ কথাবার্তা এখনো বদলালো না। আমি যে এই বুড়ো হয়ে যাচ্ছি, এক সময় তাকেই যে সংসারের হাল ধরতে হবে, আর সেজন্য যে এখন থেকে তাকে প্রস্তুতি নিতে হবে, এটা তাকে বোঝাবে কে? আমি তো আজ আছি কাল নেই, তখন কি হবে? ও এই কথা, এটা নিয়ে এত মন খারাপ করো না। এই বয়সের ছেলেরা একটু এমন ধরনেরই হয়ে থাকে, আবার ঠিকও হয়ে যায়। তুমি যদি বলো তাহলে তোমার ছেলেকে আমি বুঝিয়ে বলতে পারি, দেখি আমার কথায় কোনো কাজ হয় কি না। সেটা তো তুই করতেই পারিস, তবে আমি ওকে আর বোঝাতে পারবো না। আমার আর বোঝানোর ক্ষমতা নেই। আমি ভালোভাবে খারাপভাবে অনেকভাবেই চেষ্টা করে দেখেছি, সব চেষ্টাতেই আমি ব্যর্থ হয়েছি রে। আচ্ছা, তাহলে তোমাকে একটা কথা বলি, ওকে বরং একটা বিয়ে করিয়ে দাও। দেখবে বউ আসলে বউয়ের বকাঝকা খেয়ে একদম সোজা হয়ে যাবে। তখন ঠিক সংসারের হাল ধরার চেষ্টা করবে। আমার সেটা মনে হয় না, উল্টে দেখবি বউকেই একটা ঝাড়ি দিয়ে বসিয়ে রাখবে। সেটা যাই হোক না কেন দাদা, আমার কথা একটু ভেবে দেখো। আমি আমার জীবনে অনেক দেখেছি, এমন ছেলেরা বিয়ের পরেই শুধরে যায়। তারপর যখন ঘরে ছেলে মেয়ে আসে তখন তো আর কথাই নেই, পুরোটা দায়িত্ব তার ওপরে এসে পড়ে। তখন তার সে দায়িত্ব আর উপেক্ষা করতে পারে না। তোমার ছেলে যদি বিয়ের পরে কোনো পরিবর্তন না হয়, তাহলে তো তার বউকে আর না খাইয়ে মারতে পারবে না। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করার মতো সামর্থ্য তো তোমার আছে। তাই বলছি, তুমি আর দেরি করো না। ঠিক আছে, বাড়িতে গিয়ে গিন্নির সাথে কথা বলে দেখছি সে রাজি হয় কি না। যদি হয় তাহলে তোকে না হয় জানাবো। ঠিক আছে দাদা,
এখন আর মন খারাপ করো না, চলো দুজনে বাড়িতে যাই। এখানে এই কলা বাগানে রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না গো আর। হ্যাঁ রে, ঠিক বলেছিস, কি যে অসহ্য গরম পড়েছে, কি আর বলবো। আমি তো প্রতিদিন শুধু ঠান্ডা শরবত খাই, মনে হয় এই ঠান্ডা শরবত খেয়েই গরমের মধ্যে বেঁচে আছি। সত্যি কথাই বললে গো দাদা, চলো এখন যাওয়া যাক। আরে ঢাকি ভাই, আরো জোরে জোরে বাজাও, পুরো গাঁ যেন জানে আমার আজ বিয়ে। পুরো গা জানতে পারলে তারা তো তোকে পিটুনি দেবে রে। তুই তো তাদের কাউকেই নিমন্ত্রণ করিসনি, আর আত্মীয় স্বজনদের মধ্যেও খুব অল্প মানুষকেই নিমন্ত্রণ করেছিস। তারা তো পেছনেই আসছে। তপন কাকু, বিয়ের মধ্যে শুধু শুধু এত লোক খাইয়ে টাকা পয়সা খরচ করব কেন? এর কোনো মানে হয় না। বরং সেই টাকা জমিয়ে বিয়ের পর বউয়ের জন্য কিছু কেনাকাটা করব। বাবা যখন বাবার টাকা আমাকে বিয়ে করার জন্য দিয়েছে, তাহলে এখান থেকে কিছু টাকা আমি সরিয়ে জমিয়ে রাখি। কি গো ঢাকি ভাই, আমরা কথা বলছি দেখে তুমি আবার যেন তোমার ঢাক বাজানো বন্ধ করে দিও না, তুমি বাজাতে থাকো। আর ঢাক বাজাতে হবে না, এখন চল তাড়াতাড়ি পা চালিয়ে চল। এত রোদে আমার আর ভালো লাগছে না। বলছিলাম, তোমরা কি সবসময় পেঁপে, লাউ, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো এই ধরনের সবজি খাও? না, মানে আমি বিয়ে হয়ে আসা পর্যন্ত তোমাদের বাড়িতে এই কয়েকটা সবজি ছাড়া আর তো কোনো সবজি রান্না করতে দেখিনি। না না, তা কেন হবে? আমরা সব ধরনের সবজিই খাই, তবে মিষ্টি কুমড়ো, লাউ, পেঁপে, চাল কুমড়ো এই সবজিগুলোই আমাদের বাড়িতে বেশি আনা হয়। তার কারণটা হচ্ছে আমার ও আমার বাবার গ্যাস্ট্রিকের খুব সমস্যা রয়েছে। এই খাবারগুলো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের একটু কম হয়। আর তার মধ্যে মাছ মাংসর চেয়ে এই ধরনের সবজি বেশি ভালো। তা হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন? না, আমি তো আমার বাবার বাড়িতে এই সবজিগুলো একদমই খেতাম না। তোমাদের বাড়িতে আসবার পর থেকেই এই সবজিগুলো আমি খেতে শিখেছি। তবে কি না, সবজিগুলো খেতে খুব পানসে লাগে, তাই প্রতিদিন আমি ভাতের সাথে অনেকগুলো করে লঙ্কা খাই। আর তারপর তোমার মা আবার আমাকে বকা দেয়, বলে প্রতিদিন এত এত লঙ্কা যায় কোথায়। ও, এই কথা। তা সেটা তুমি মাকে বলে দিলেই পারো যে তোমার এই পানসে সবজিগুলো খেতে সমস্যা হয়, তাই তুমি ভাতের সাথে প্রতিদিন অনেকগুলো করে লঙ্কা খাও। তাহলে দেখবে মা তোমাকে আর কিছুই বলবে না। না গো, মাকে না আমার খুব ভয় হয়। কেমন যেন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আমার দিকে, আর খুব রাগী রাগী ভাবে কথা বলে। তাই মাকে আমি এই কথাটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না বলতে পারলে আর কি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি কোনো কাজ করো না কেন? আগে তুমি যখন একা ছিলে তখন আমার জীবনটা ছিল একরকম। এখন যেহেতু তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমার প্রতি তোমার তো কিছু দায় দায়িত্ব আছে। সংসারের সব দায়িত্ব যদি বাবার কাঁধে দিয়ে রাখো, তাহলে তো এটা আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়। কে বলেছে তোমাকে এত ভাবতে? ঘরে বসে বসে দুবেলা করে খেতে পাচ্ছ, এটাই তো অনেক। এর বেশি তোমার আর কি চাওয়ার আছে? আর তোমাকে ভাত আমার বাবা দিচ্ছে না আমি দিচ্ছি, সেটা নিয়ে এতটা না ভেবে নিজের কাজ করো গিয়ে। কই গেলেন অরুণবাবু? ঘরের মধ্যে বসে থাকলে তো আর হবে না, ঘর থেকে বের হন, না হলে কিন্তু জোর করে টেনে হিঁচড়ে বের করবো আমরা। আরে সমীর, অমল, এভাবে ডাকাডাকি করছো কেন? এসো ঘরে এসে বসো।
আপনি আমাদের সাথে তামাশা করছেন নাকি? আমাদেরকে দেখে পালিয়ে পালিয়ে বেড়ান, আবার বাড়িতে আসলে বসতে বলেন। এসব মশকরা আমাদের সাথে না করলেই হয় না। আপনার কাছে যে টাকাগুলো পাই সেগুলো দিয়ে দিন, আমরা চুপচাপ চলে যাচ্ছি, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি তো তোদের বলেছি কিছুটা দিন সময় দিতে, তাহলে সুদে আসলে আমি সব টাকা দিয়ে দেব। অরুণ বাবু, আমাদের সাথে আপনার মশকরাটা খুব বেশি হয়ে যাচ্ছে না? কিছুদিন বলতে আপনি কি বোঝাতে চান? আপনাকে পাক্কা 9 মাস আমরা সময় দিয়েছি, কিন্তু আপনি আমাদের টাকা পরিশোধ করেননি, আর এখন বলছেন আরও সময় দিতে। আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনার এই মশকরা কবে শেষ হবে? আমার বাবার সাথে এভাবে কথা বলছেন কেন? ভদ্রভাবে বলতে পারেন না? এটা কোনো অভদ্র মানুষের বাড়ি নয়, সম্মানীয় মানুষের বাড়ি, তাই সম্মান দিয়ে কথা বলুন। সুদে আসলে কত টাকা পাবেন আপনারা? আমরা সুদে আসলে কত টাকা পাবো সেটা তোমাকে বলে কি লাভ হবে? আপনাদের লাভ হবে দেখেই তো বলছি। এখন অতিরিক্ত কথা না বলে শুধু বলুন যে আপনারা সব মিলিয়ে কত টাকা পাবেন। সব মিলিয়ে আমরা 30,000 টাকা পাবো। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ঘর থেকে টাকা নিয়ে আসব। কি বলছো বৌমা তুমি? এতগুলো টাকা একসাথে কোথায় পাবে? আমি তো তাদের কাছে কিছুদিন সময় চাচ্ছি। আমি তো কথা দিয়েছি কিছুদিনের মধ্যেই টাকা দিয়ে দেব। অসুবিধা নেই বাবা, টাকাগুলো আমার কাছে আছে, তাই আপাতত আমি দিয়ে দিচ্ছি। আপনার হাতে টাকা আসলে আপনি না হয় আমাকে দিয়ে দেবেন। আগে এই অভদ্র লোকদেরকে আমি বিদায় করি। তুমি এত টাকা কোথায় পেলে? বৌমা, তুমি আমাদেরকে সত্যি কথা বলো যে ওই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো, আর কেই বা তোমাকে দিয়েছে? কই, এতদিন তো আমরা এইসব টাকার কথা কিছু জানতাম না। তুমি তো আমাদের কারোর কাছেই বলোনি। মা, এই টাকাগুলো আমি পেয়েছি লঙ্কার আচার বিক্রি করে। আসলে আপনাদের বাড়িতে আসবার পর দেখলাম সব সময় লাউ, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, পেঁপের তরকারি রান্না করা হয়। আমার বাবার বাড়িতে এই সবজিগুলো আমি কখনো খেতে পারতাম না। তখন প্রতিদিন ভাতের সাথে আমি কাঁচা লঙ্কা খেতাম, আর আপনি আমার সাথে রাগ করতেন, বলতেন এই কাঁচা লঙ্কা কোথায় যায়। হ্যাঁ, আমার সেই কথাটা মনে পড়েছে। তাই একদিন ভাবলাম আমাদের যদি লঙ্কার গাছ থাকতো তাহলে প্রতিদিন আমি সেখান থেকে নিয়ে খেতে পারতাম, আর কেউ আমাকে কিছু বলতেন না। এইভাবেই করেই কিছু লঙ্কার বীজ আমি পুকুরের ধারে পুঁতে দিয়েছিলাম, আর সেখান থেকে কিছু গাছ হয়েছিল। সেই গাছগুলো থেকে প্রতিদিন লঙ্কা এনে আমাকে খেতে হতো। তাই ভাবলাম আমি একেবারে যদি কিছু লঙ্কা দিয়ে আচার বানিয়ে রেখে দিতে পারি তাহলে ঘরে বসেই খাবার সময় খেতে পারবো। হ্যাঁ, তারপর তারপর কি হলো? একদিন পাশের বাড়ির মতি যখন বাজারে যাচ্ছিল তখন আমি লঙ্কার আচারের বয়মগুলো রোদে দিচ্ছিলাম। তখন তোমরা কেউ বাড়ি ছিলে না। সে এসে আমাকে বলেছিল বাজারে নাকি লঙ্কার আচারের অনেক চাহিদা, আমি বিক্রি করলে ভালো টাকা কড়ি পাবো। তার কথা শুনে আমি বাজারে লঙ্কার আচার বিক্রি করা শুরু করলাম। সপ্তাহে 2 দিন সে আমার কাছ থেকে নিয়ে যেত আর বিক্রি করে আমাকে টাকা দিত। কিন্তু আমায় বলেছিল তোমাদের কারোর কাছে ঘটনাটা না বলতে, কারণ তোমরা কে কিভাবে নেবে বিষয়টা আমি ঠিক বুঝতে পারছিলাম না। এই তো আমার ঘরের লক্ষ্মী, আসলেই লক্ষ্মীর মতন একটা কাজ করলে বৌমা। হ্যাঁ, আমার সেই কথাটা মনে পড়েছে। সত্যি বৌমা, আমি তো তোমাকে মাঝে মাঝে ভুল বুঝতাম, ভাবতাম মনের মতো ছেলের বউ পেলাম না। এটা আমার খুবই আফসোস ছিল। দেখেছো তো সৃষ্টিকর্তা কিভাবে একটা লক্ষ্মী
আমাদের ঘরে দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি। ওপরবেলাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এই যে মা, ধরো, এক ঝুড়ি মাছ এনেছি। এখন কোনটা কোনটা বাড়ির জন্য রাখবে তুমি বেছে রেখে দাও। বাকিগুলো নিয়ে আমি বাজারে যাব। এখন থেকে বাড়িতে শুধু পানসের তরকারি রান্না করতে হবে না, তার সাথে থাকবে মাছ আর মাংস। কী রে বাবা, তুই আবার এতগুলো মাছ কোথা থেকে পেলি? তুই তো কোনো কাজই করিস না। কি ভেবেছো মা, তোমার বৌমাই শুধু তোমার ঘরের লক্ষ্মী হতে পারে আর আমি কিছুই পারি না? এখন থেকে তোমার নতুন বউ লঙ্কার আচার বানাবে আর আমি মাছ ধরবো। তারপর মাছ আর লঙ্কার আচার নিয়ে বাজারে বিক্রি করব। দেখলে গিন্নি, আমাদের নতুন বৌমার কারণে আমার ছেলেটা কেমন করে বদলে গেল। একেই বলে ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী যেখানেই যায় সব কিছুই সোনা হয়ে যায়, বুঝলে? কি যে বলো না বাবা,